বেঁচে থাকলেই মানুষ সজীব হয় না। নয়তো স্বামীজি বারবার বলতেন এসো মানুষ হও। এখানে আমরা বিশ্বাসে হেরে যাচ্ছি। কেন জানো? তার কারণ হচ্ছে আমরা নিজেদের বিশ্বাস করতে শিখিনি। যদি তাকে সিংহ হতে অ্যালাউ না করো, তাহলে সে একটা ধূর্ত শিয়ালে পরিণত হবে। শক্তি মরে যাবে না। জন্মেই 4 কেজি ব্যাগ, তার নিজের ওজন 5 কেজি। অন্যের উচ্চাসার শিকার, অন্যের অভিলাষের শিকার। সে খোলা আকাশ বাতাসটা দেখলো কই? এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড কি আমরা ধরতে পারছি? মহারাজ, সব সময় তো এটা সম্ভব হয় না যে একজন অন্য কোনো মানুষ এসে আমাকে সাহায্য করবে, আমাকে হিল করার চেষ্টা করবে। সেটা হলে ভালো, কিন্তু সব সময় তা পাওয়া যায় না ব্যস্ততম দিনে আজকে। তো সেই অবস্থায় নিজেকে নিজে কিওর করা, সেলফ কিউরেন্স কিভাবে হয়? গাছরা যদি জীবিত থাকে, মৃত গাছ কিছু করে না, কিন্তু যদি জীবিত গাছ থাকে এবং সে যদি যথেষ্ট মূল্যবান হয়, অর্থাৎ যথেষ্ট বড়, পুষ্ট এবং সজীব, তারাই এগুলো করতে পারে। এক নম্বর কথা, অর্থাৎ যে আমাকে বাঁচাতে আসবে তার নিজের প্রাণশক্তি অতুল হতে হবে এবং তার সে বাঁচানোর ক্ষমতা থাকতে হবে। যদি সজীব, আমরা সজীব মানুষ চাই। বেঁচে থাকলেই মানুষ সজীব হয় না। নয়তো স্বামীজি বারবার বলতেন এসো মানুষ হও। কিছু বলে তো মানুষ তো জন্মেই গেছি, তার মানুষ হওয়ার কি আছে? অর্থাৎ মানুষ হওয়ার একটা মানবিক স্তরের ব্যাপার আছে, যেখানে মননশীলতা এসে মানুষ, শরীরে শুধু নয়। ব্যাপার হচ্ছে এই যে হতাশা, তার মূল কারণ হচ্ছে, এটা জেনে রাখো নিশ্চিতভাবে, সে জগৎকে, অন্যকে, হয়তো পরিবারকেও, স্কুল বিশ্ববিদ্যালয়কেও বিশ্বাস করছে না। তার বিশ্বাসটা ভেঙে গেছে। বিশ্বাস ভেঙে গেছে, তাই সে সুখী নয়, তাই সে অন্যকে বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাসের যে অন্ধকার, সেটা তাকে গ্রাস করছে। আমরা বিশ্বাসের উপর বেঁচে থাকি। বাড়ি কেন ভালো লাগে? কারণ মাকে আমি বিশ্বাস করি, বাবাকে আমি বিশ্বাস করি। এটা কি বোঝে না? খেতে দেয় বলে নয়। যে গরিব বাড়িটায় কিছু খাবার নেই, সেখানেও যে মা বাবার কাছে বা শিশুটি চলে যায়, বিশ্বাস করে। শিশুটি নির্ভুল হয়ে মার কাছে চলে যায়, সে অন্য কারো কাছে যায় না, বিশ্বাস করে। এখানে আমরা বিশ্বাসে হেরে যাচ্ছি। কেন জানো? তার কারণ হচ্ছে আমরা নিজেদের বিশ্বাস করতে শিখিনি। নিজেদের বিশ্বাস করতে শিখিনি। আমি যে এটা করে ভালো করছি না, সেটা আমি জানি। আমাকে বলেছে ভালো করতে হবে, এটাই সবাই করে। এই কতগুলো অদ্ভুত তাড়না আমাদেরকে এমন একটা পথে ঠেলে দিচ্ছে বলে আমরা কমপ্লেন করি, যেটা আমরা মনে মনে নিজেরাই বিশ্বাস করি না। আমরা কি কেউ কি আছে যে জানে না এটা নকল করা বলে, এটা বেঠিক, এটা সঠিক? সবাই জানে। সবাই মিলে যদি নকলও করে পরীক্ষার হলে, প্রত্যেকে সবাই জানে আমরা সবাই মিলে এই ভুলটা করছি, কেউ বলবে না আমরা ঠিক করছি। অর্থাৎ এই ভুল করছি, জেনে শুনে ভুল করলে মানুষের মধ্যে একটা আত্মগ্লানির সৃষ্টি হয়, নিজের অন্তরাত্মা কুপিত হন। তার মধ্যে যে শ্রদ্ধাবান, আত্মবিশ্বাসবান, একটি ঋজু সোজা একটি ঋষি বসে আছে, তিনি আর বড় হতে পারেন না। স্বামীজি একটা অসাধারণ কথা বলতেন, তোমাদের মধ্যে অসীম শক্তি আছে, যেন একটু সিংহ লুকিয়ে আছে, যেন ঘুমোচ্ছে, তাকে জাগরিত করো। শুধু বিশ্বাস করো যে তোমার মধ্যে সিংহটি আছে। শুধুই যদি বিশ্বাস করতে পারো, তাহলে দেখবে হৈ হৈ করে সেই অসীম সাহসী সিংহটি জেগে উঠছে এবং তা দেখে তুমি তাজ্জব হয়ে যাবে। আরেকটা কথা, এর উল্টো কথাটা বলছেন, যদি তা না করো, যদি তুমি সেই সিংহকে না জাগরিত করো, তাহলে কি হবে? উনি বলছেন এমনটা না, অনেকে ভাবে নাই বা করলাম, ব্যস্ত আছি, সিংহ টিঙ্গ দিয়ে কি কাজ? তাহলে সেই মহাশক্তি যেটা তোমার মধ্যে দেওয়া হয়েছে, সেই শক্তি যদি তুমি সদ উপযোগ না করো, তাহলে সেই শক্তি কিন্তু ঘুমিয়ে থাকবে না। বলছেন যদি তাকে সিংহ হতে অ্যালাউ না করো, তাহলে সে একটা ধূর্ত শিয়ালে পরিণত হবে। শক্তি মরে যাবে না। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা সিংহকে জাগাচ্ছি না, এমনটা নয়, না জাগিয়েই থাকলাম, ঘুমিয়েই থাকি। ধূর্ত শিয়াল হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব আমাদের জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুই এটা পারিস না, তুই এটা করিস না। স্টার্টিং ফ্রম বার্থ অন্যের উচ্চাসার শিকার,
অন্যের অভিলাষের শিকার, অন্যের শাসনের শিকার, অন্যের করা নিয়মের শিকার। সে খোলা আকাশ বাতাসটা দেখলো কই? তার সঙ্গে তার যে খেলার সাথী তারাও তার শত্রু বলে দেওয়া হচ্ছে। জীবন নাকি খুব কঠিন, জীবন নাকি কম্পিটিশানে ঠাসা, এবং সেখানে নাকি না দৌড়াতে পারলে ছিটকে পড়ে মরে যাবে। কেউ মরবে না, বাবা মা যে উচ্চাকাঙ্ক্ষাগুলো তাকে পুষেছিল বাচ্চাটাকে, তাদের ক্রোশ, তাদের আক্রোশ, তাদের উচ্চাকাঙ্ক্ষার মৃত্যু, এর সঙ্গে সঙ্গে শিশুটিরও মৃত্যু। তো এইটা হচ্ছে মোটামুটি একটা রসায়ন। প্রত্যেকটি জিনিসের উপর অনেক কথা বলার আছে, বাট প্যারেন্টিং ইজ এ রিয়েল প্রবলেম। যেখানে 51টি পরিবারের একটি অদ্ভুত শুভ অশুভ মিশ্রিত একটি সরল সহজ গড়ে ওঠার সাহচর্য ছিল, সেটা একদম গুছানো গুটানো একটি পারফেক্ট সেলফিশ সংসারে একটি সাজানো ধ্বংসস্তূপে পরিণত হবে, সুসজ্জিত ধ্বংসস্তূপ। দেখো, তুমি সে কথাই বললে, প্রত্যেকটা ফ্ল্যাটে যাও, সুসজ্জিত হতাশার একটি প্রাসাদ। আমরা যত জীবনের যুদ্ধ, জীবনের সৌন্দর্য থেকে বিমুখ হব, তত আমরা বিপন্ন হব। এই যে বিপন্ন যুবক, তারা তাদের অসাধারণ যে মানসিক সৌন্দর্য, মানসিক যে আদর্শ, মানসিক যে শক্তি, মানসিক যে জিমন্যাসিয়াম, সেখান থেকে সে সরে এসছে। তার একটু, আমি এখন শুনতে পাই কি সব যত সোশ্যাল নেটওয়ার্ক আছে, কোথায় কে লাইক করেনি, অমুক করেনি, পছন্দ করেনি, তাতেই সে গলায় দড়ি দিচ্ছে। কারণ একটা জিনিস দেখো, যেই ছেলেটা প্রতিবার ফার্স্ট হয়, ফার্স্ট হতে গিয়ে সেকেন্ড হলে গলায় দড়ি দেয়, আর যেই ছেলেটা প্রতিদিন ফেল করে কিন্তু সে গলায় না দড়ি দিয়ে অপমান লাঞ্ছনা সয়ে হেসে হেসেই কোনো রকম একটা চাকরি করে কাটিয়ে দিতে জানে, সে নিজের জয় রিজেনারেট করতে জানে। তুমি যে বলছিলে রিজেনারেশন অফ দ্য জয়। কিন্তু যেই ছেলেটা এই সিস্টেমের একদম বশংবদ দাস, বশংবদ একজন সেবক, আমি বলবো, যেমন করে পড়তে বলেছেন, বাবা মা যা বলেছেন সম্পূর্ণ তার কোয়ালিটি সে দিতে চাইছে, সে কিন্তু ভিতরে ভিতরে চুরচুর হয়ে ভেঙে গেছে। যেদিন সে দেখেছে সেকেন্ড হয়েছে, বাবা মা বকবে, বাবা মার করুণ মুখের দিকে সে তাকাতে পারবে না, বাবা মাকে সে কষ্ট দিতে চায় না, সে নিজে গলায় দড়ি দিল। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড কি আমরা ধরতে পারছি? সুতরাং সে লাইফে একটা কমপ্লিট ফেইলিয়ার। যে ফেল করেছিল পরীক্ষায়, সে লাইফে সাকসেসফুল। যে পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, সে লাইফে কমপ্লিট ফেইলিয়ার। উই শুড কাম টু ডিফাইন দিস। আমরা এইভাবে যুবকদের হত্যা করছি, যুবকদের আনন্দ, ভালো জিনিসকে ছিনিয়ে নিচ্ছি। উচ্চাশা, আমি যার আগেই বললাম, এই এতগুলো দানব তাদের অ্যাটাক করছে জন্ম থেকে। আগে তাও জন্মের অনেকদিন পরে স্কুলে যেত, এখন সেই স্মৃতিটাও নেই। জন্মেই 4 কেজি ব্যাগ, তার নিজের ওজন 5 কেজি। এই হচ্ছে দশা। এটাকে আরো অনেক বড় করে বলা যায়, কিন্তু মোটামুটি একটা সারফেস লেভেল আমরা আঁকতে পারি, এরকম একটা ব্যাপার।